সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে 41%। 2025 সালেই জমা 12,700 কোটি। আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে ওয়াশিং মেশিনটা উনি দেয়, ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম, তারপরে যদি আমার পার্লামেন্টকে উনি এম্বারেস না করতো। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? বাজেট অধিবেশনে পর্দা ওভেন বিতর্কে উত্তপ্ত সংসদ, অযাচিত ইস্যুতে সমালোচনা চান না স্পিকার। কাইল্লা ফারুকে অতিষ্ঠ রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দারা, কারাগারও যেন বিশ্রামাগার, আইনের ফাঁক ফোকরে বেপরোয়া চাঁদাবাজি। আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন। ভাগ্য বদলের আশা দেখিয়ে রাশিয়ায় বিক্রি, প্রাণে বাঁচাতে সরকারের সহযোগিতা চায় জামালপুরের 2 যুবক। বাজেটে সৃজনশীল অর্থনীতির পরিকল্পনার বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা। তথ্য প্রযুক্তি, সংস্কৃতি, পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার। সমঝোতার পরও যুক্তরাষ্ট্র ইরানের চূড়ান্ত চুক্তিতে চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। অমীমাংসিত ইস্যুর সমাধানে বাধা কয়েক দশকের দ্বিপাক্ষিক বৈরিতা। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনায় মামলায় জামিন চেয়ে অভিনেতা জাহের আলভির আত্মসমর্পণ নামঞ্জুর করে কারাগারে পাঠালেন আদালত। গুড মর্নিং বাংলাদেশ। নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় চলমান এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় SSF-কে আধুনিক ও প্রযুক্তি নির্ভর বিশেষায়িত বাহিনী হিসেবে গড়ে তোলার নির্দেশও দেন সরকার প্রধান। বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে SSF এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে SSF এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে SSF এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। SSF এর প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময়ের পার্থক্য করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আর্থসামাজিক, রাজনৈতিক অবস্থা ও ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। SSF যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। এ সময় নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান জানান তিনি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। চেইন অব কমান্ড মেনে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে সবাইকে দায়িত্ব পালনের কথাও জানান প্রধানমন্ত্রী। SSF এর মতো বিশেষায়িত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। প্রতিটি সদস্যের সংসদ সদস্যদের সরকারি আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন ইস্যু ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বুধবার অধিবেশনের বাজেট আলোচনায় সরকার দলীয় এমপির সমালোচনা, বিরোধী দলীয় নেতার পাল্টা বক্তব্য এবং স্পিকারের ব্যাখ্যা, সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে এখন এই বিষয়টি। সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা, দরজার
পর্দাটি এখনো পর্যন্ত ঝোলানো হয়নি মাননীয় স্পিকার। বুধবারের বাজেট আলোচনায় জামায়াতে ইসলামের এই সংসদ সদস্যের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। মাইক্রো ওভেনও দেওয়া হবে। বৃহস্পতিবার বাজেটের উপর আলোচনায় বিষয়টি টেনে আনেন সরকার দলীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। বক্তব্যের এক পর্যায়ে মাইক্রো ওভেন সহ সংসার সাজিয়ে দেওয়ার কথা বলেন তিনি। গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল, তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয়। জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, কারো সম্মানে আঘাত হানে এমন কথা বলা উচিত নয়। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন, আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে এটার জন্য কমিটি আছে ওখানে বললেই হতো, কিন্তু তিনি এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। পরে এ বিষয়ে স্পিকার বলেন, জামায়াতের ওই সংসদ সদস্য নিজের জন্য নয় বরং আবাসিক ফ্ল্যাটে সব এমপিদের সুবিধা বাড়ানোর প্রস্তাব হিসেবেই বিষয়টি উত্থাপন করেছেন। তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই, যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসবাস করে তাদের সম্পর্কে বলেছে। সুতরাং এটা এমন কোনো গর্হিত অপরাধ হয়নি। তবে আমি মনে করি না বললেই ভালো হতো, এতে জনমনে অন্য ধরনের ধারণা হতে পারে। টিআইবির এক প্রতিবেদন বলছে, জাতীয় সংসদে অধিবেশন চলাকালে প্রতি মিনিটে খরচ হয় কয়েক লাখ টাকা। সেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এমন আলোচনা চান সংশ্লিষ্টরা। এই সামান্য জিনিস নিয়ে এটি নিয়ে আর তর্ক বিতর্ক করতে চাই না। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। তবে দুর্যোগ পরিস্থিতিতে আলাদা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রাথমিক ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে নতুন 4টি বিষয়। অন্যদিকে বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে ফিফার সঙ্গে কাজ করার পরিকল্পনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষাকে আনন্দময় করা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলা সহ নানা উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। সরকারের 180 দিনের পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা নিয়ে তৎপর সরকার। আগামী 20 জুন হবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। সায়েন্স প্রজেক্ট শোকেসিং এর উদ্বোধন হবে 29 জুন। দুটোতেই প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমাদের সামনে দুটো ইভেন্ট রয়েছে, এই ইভেন্ট দুটো আপনারা একটু পাবলিসিটি করবেন যেন সারা দেশের শিক্ষার্থীরা উৎসাহিত হয়, অভিভাবকরা উৎসাহিত হয় আগামী বাংলাদেশ গড়ার জন্য। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে সরকারের নানা পরিকল্পনার কথা জানান শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস 4 থেকে দুটো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি। একটা সাবজেক্টের নাম হচ্ছে স্পোর্টস, আর একটা সাবজেক্ট হচ্ছে কালচার, অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া, এই তিনের সমন্বয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই। ক্লাস 6 থেকে আমরা আরও দুটো নতুন সাবজেক্ট শুরু করতে চাইছি আগামী শিক্ষাবর্ষে। একটা লার্নিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ একটা আনন্দময় শিক্ষা ব্যবস্থা, এবং আরেকটা কোর্স শুরু করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন। সেটা বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারের উদ্যোগের কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী। 20 তারিখে যারা চ্যাম্পিয়ন হবে, এরপর আমরা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে সামনে ফিফা ফিফা ফেডারেশনের মাধ্যমে, ওয়ার্ল্ড ফুটবলের মাধ্যমে গ্লোবাল র্যাঙ্কড ট্রেনিং ক্যাম্প যেন আমাদের এই যে চ্যাম্পিয়ন টিমগুলোর জন্য আমরা নিতে পারি বা তাদেরকে পাঠাতে পারি বা তাদের জন্য আয়োজন করতে পারি, এই একটা উদ্যোগ আমরা আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়ার ব্যবস্থা করছি। সার্টিফিকেট নির্ভরতা থেকে বেরিয়ে সকল শিক্ষার্থীর মধ্যে ন্যায্যতা ফিরিয়ে আনতে সব ধরনের বৈষম্য দূর করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। চাঁদাবাজি যার নেশা ও পেশা, যাকে গ্রেপ্তার করে তা মাইকিং করে
প্রচার করা হয় এবং একই সাথে রাজনীতির তার কিছুদিন পরও কারাগার তার জন্য একেবারে বিশ্রামাগার মাত্র। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলা সেই মানুষটির নাম মোহাম্মদপুরের আলোচিত চাঁদাবাজ ফারুক ওরফে কাইল্লা ফারুক। আইনের ফোকর গলে ফারুকদের দৌরাত্ম্য জনজীবনে যে নাভিশ্বাস তৈরি করেছে তাই জানাচ্ছেন নিবিড় সাহা। সুন্দর কর্মপরিবেশ। বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জে ওয়্যারহাউসে কাজ করছিলেন একটি কুরিয়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আক্রমণাত্মক ভঙ্গিতে সেখানে ঢোকে একদল লোক। আঙুল উঁচিয়ে কর্মীদের হুমকি দিতে দেখা যায় সাদা শার্ট পরিহিত এক ব্যক্তিকে। ঘণ্টাখানেক পরের ঘটনা, ওই কুরিয়ারের পণ্যবাহী গাড়ি বসিলা ব্রিজ পার হওয়ার সময় হামলার শিকার হয়। প্রশ্ন ওঠে, হুমকি এরপর হামলা, কে ওই সাদা শার্ট পরিহিত ব্যক্তি? তবে নাম জানলেও আতঙ্কে সেই নাম মুখে নিতে চান না কেউই। আমি স্টেটমেন্ট দিলাম, আধা ঘন্টা পর অ্যারেস্ট হয়ে 2 মাস পর আপনাকেই পাবো না, আপনাকেই পাবো, আমাকেই পাবেন না আপনারা। ভয়কে জয় করে সেই ব্যক্তির পরিচয় ও চাঁদাবাজি নিয়ে মুখ খোলেন এই ভুক্তভোগী। তবে তা পরিচয় গোপন রেখে তিনি জানান, নিজের 20 জন লোককে চাকরি দেওয়ার দাবির পাশাপাশি পুরানো টায়ার বিক্রির জন্য চাপ দেয়া সাদা শার্টের ওই ব্যক্তির নাম চাঁদাবাজ ফারুক, যার কথা না শুনলেই হামলার শিকার হতে হয়, যেমনটা হয়েছে কুরিয়ারের ক্ষেত্রে। গতকালকে তার ডিমান্ড ছিল তার 40টা ড্রাইভারের পর দিতে হবে অ্যাট এ টাইম। আপনি কি বলতেছেন সে কানেই নেবে না, ও যেটা বলে সে বলবে, সে তার যেটা দরকার সে নেবে। বেশ কয়েকজন তো চেহারা দেখা যাচ্ছে, এদেরকে চেনে না মনে করছেন? এর নাম ফারুক। গেল ফেব্রুয়ারিতে বসিলায় একটি গ্যাসের দোকানে চাঁদা দাবি করে আলোচনায় আসে ফারুক। এলাকায় সে কাইল্লা ফারুক নামে পরিচিত। 22 ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তারের পর চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে খবর দিয়ে মাইকিং করে পুলিশ। সে সময় কারাগারে ঠাঁই হলেও মাত্র 3.5 মাসের মাথায় আবারও আলোচনায় সেই কাইল্লা ফারুক। আমরা ধরলাম, তাকে আটকাইলাম, সে আবার বের হয়ে এসে আবার চাঁদাবাজি শুরু করলো। এই কষ্টের কথা আমরা কাকে বলবো? আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অভিযানে গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে ছিনতাইকারী ও চাঁদাবাজরা। এই ঘটনার প্রেক্ষিতে যখন একটা অপরাধী অল্প সময়ের মধ্যে বের হয়ে আসতেছে, আবার বারবার ধরা পড়তেছে, তখন তো তার সাহস বেড়ে যাচ্ছে যে আমার জন্য তো সহজ। এখানেও একটা পদক্ষেপ নিলে, একটা দ্রুততম যদি একটা ট্রাইব্যুনাল কিংবা কোনোভাবে এদের দ্রুত বিচার করে একটা শাস্তি নিশ্চিত করা যায়, সাজা নিশ্চিত করা যায়, সেটা কিন্তু ভালো হতো সবার জন্য। আমরা অ্যাগ্রেসিভ পুলিশিং করব। কেরানীগঞ্জে ওয়্যারহাউসের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। শান্তনগরী খুলনা পরিণত হয়েছে খুন ও আতঙ্কের নগরীতে। গত 1.5 বছরে খুন হয়েছেন শতাধিক মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর নানা তৎপরতার পরও কমছে না অপরাধ কর্মকাণ্ড। একের পর এক খুন আর অপরাধ চক্রের আধিপত্যে উদ্বিগ্ন সাধারণ মানুষ। আমার সন্তানকে পাশে কে দাঁড়াবে? 2025-এর 28 অক্টোবর, ঘড়ির কাঁটায় তখন ভোররাত। সন্ত্রাসীদের গুলির শব্দে ঘুম ভাঙে খুলনা নগরীর দৌলতপুর থানার মহেশ্বর পাশার এলাকার বাসিন্দাদের। একই বছরের 30 নভেম্বর খুলনার আদালতে হাজিরা শেষে বের হতেই কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় হাসিব ও রাজন নামের 2 যুবককে। হত্যাকাণ্ড থামেনি চলতি বছরেও। গেল মার্চে নগরের ডাকবাংলা এলাকায় জনাকীর্ণ মার্কেটে যুবদল নেতা মাসুম বিল্লাহকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। গেল সপ্তাহে লবণচড়া এলাকায় নিজ বাড়ির সামনেই খুন হন বিএনপি কর্মী গাজী রফিক। সবশেষ 14 জুন দৌলতপুরে মসজিদের ভেতরেই গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যবসায়ী লোকমান হাকিম ও আলম মণ্ডল। এর বাইরেও নগরীতে মাঝে মধ্যেই ঘটছে হত্যাকাণ্ড। এটা একটা লাশের নগরীতে পরিণত হয়েছে, যেটা জনজীবনে খুবই আপনার ত্রাস ভয়ের কাজ করছে। আমরা যে পার্কের গেটের সামনে দোকানদারি করি, ঠিক মতন আমরাও আতঙ্কে থাকি। জীবনের কোনো নিরাপত্তা নাই। সাধারণ জনগণের চলাফেরার জন্য আমরা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাই। একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল। তাদের মতে এসবের নেপথ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি সহ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ঘর থেকে মসজিদ পর্যন্ত কোথাও আসলে মানুষ নিরাপদ নয়। আমাদের কাছে মনে হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
হয় তাদের ইচ্ছার ঘাটতি আছে, অথবা পেশাদারিত্বের ঘাটতি আছে, অথবা তাদের দক্ষতার ঘাটতি আছে। ঘটনা যাই হোক, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সিংহবাগ হত্যাকাণ্ডই হচ্ছে মাদক সংশ্লিষ্ট, এবং এরপরে যেটা হচ্ছে ব্যবসায়ীদের তারা চাঁদাবাজ উপরে তারা ফোন করছে, হুমকি চাঁদাবাজি করছে, এবং বিএনপি কর্মীদেরকে শেষ পর্যন্ত হত্যা করছে। পুলিশের তথ্য মতে খুলনা নগরীতে অন্তত 9টি গ্রুপ সক্রিয়। বি কোম্পানি সহ বিভিন্ন নামে তাদের পরিচিতি। রয়েছে 2 ডজনেরও বেশি মামলাও, সবাই মোস্ট ওয়ান্টেড। এই বছরে যে 14টা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার মধ্যে 7টি হত্যাকাণ্ড পারিবারিক বিরোধ থেকে, এগুলি আমরা উদ্ঘাটন করছি। আর যেগুলি অন্যান্য আরও আছে মাদক সংক্রান্ত বিরোধ, সেগুলোও আমরা আসামি চিহ্নিত করা, গ্রেপ্তার করা এবং চার্জশিট প্রদান করা হচ্ছে মূলত পুলিশের কাজ। আমরা এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করব না, সে ভালো কাজ করুক খারাপ কাজ করুক, কোনো সন্ত্রাসী খুলনা শহরে কোনো কার্যক্রম চালাতে পারবে না। কেএমপির তথ্য মতে গত 1.5 বছরে খুলনা নগরী ও জেলায় শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে। টেক্সট রিপোর্ট, স্টার নিউজ। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জামালপুরের 3 যুবক, তবে ভাগ্য সহায় হয়নি। যাওয়ার মাত্র 23 দিনের মাথায় পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। পরে জানা যায় রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করা হয়েছে তাদের। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ গেছে 2 জনের। মাত্র 5 মাস বয়সী মেয়ে আরশি এখনো বাবা ডাকতে শেখেনি। সংসারের সচ্ছলতার আশায় স্ত্রী সন্তান রেখে রাশিয়া পাড়ি জমান জামালপুর সদর উপজেলার গোদাশিমলা এলাকার আরমান আলী। কিন্তু সেখানে যাওয়ার 23 দিনের মাথায় পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। 12 জন মানুষ মারা গেছে, পরিপূর্ণ বলতে পারবো না, আপনারা হয়তো জানেন। হ্যাঁ, আমরা 4 জন এখন জীবিত আছি, আমরা 4 জনই আহত। আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন, আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন, দেশবাসীর কাছে একটাই অনুরোধ। আরমানের সবশেষ একটি বার্তায় জানা যায় তিনি ড্রোন হামলায় আহত হয়েছেন। মারা গেছেন তার 2 সঙ্গী মফিজ ও আরিফ। সেই খবর পাওয়ার পর থেকেই চরম উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। আমার সন্তানের বাবাকে বাবা বলে ডাকতে পারবে নাকি নাই পারবে, আমার সরকারের কাছে একটাই আবেদন, তাকে ফিরিয়ে দিক। আমার সন্তান আমি ফিরে চাই, আমি সরকারের কাছে কোনো কিছু চাই না। একই সময়ে রাশিয়া যান মাদারগঞ্জ উপজেলার চরগু জামানিকা এলাকার মফিজ মিয়া। পরিবারের অভিযোগ, নির্মাণ শ্রমিকের কাজের কথা বলে তাকে বিদেশ নেওয়া হলেও পরে প্রতারণার মাধ্যমে পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে। গত 29 মে পরিবারের সঙ্গে শেষবার কথা হয় মফিজের। এরপর থেকে তার সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ পাওয়া যায়। পরে আরমানের অডিও বার্তার মাধ্যমে মফিজের মৃত্যুর খবর জানতে পারে পরিবার। ধার দেনা করে বিদেশে পাঠানো ছেলের এমন পরিণতি মেনে নিতে পারছে না স্বজনরা। আমাকে সেনাবাহিনী ক্যাম্পে নিয়েছে, আমাকে যুদ্ধ নিয়ে যাবে, এরপরে আর ফোন দেয় নাই, এখন মৃত্যু সংবাদ আইছে। মারা পাই আর জীবিত পাই, আমি আর কিছু চাই না, আমার পোলাটা চাই। আমার ভাইরও মৃত্যু হয়ে গেছে, আমরা না চাই। অন্যদিকে আরিফ হোসেনের পরিবারও জানে না কি পরিণতি হয়েছে তাদের প্রিয়জনের। দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি স্থানীয়দের। 29 তারিখে একটা ভয়েস দিছে, ভয়েস দিয়ে কয়ে গেল, ভাই আমি মনে হয় শেষ হয়ে গেলাম, তুই আমার যেমনি পারস সরকার মাধ্যমে চেষ্টা করে আমার বাঁচা। আমার ছেলেরা আমি সরকার কাছে ফিরে চাই, যেভাবে মৃত্যু জীবিত। রাশিয়ায় নিখোঁজ এই 3 যুবকের প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই তাদের পরিবারের কাছে। আনুষ্ঠানিকভাবে সরকার বা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়নি কিছু। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বাজেটে সরকার সৃজনশীল অর্থনীতির উপর যে জোর দিয়েছে তা সময়ের দাবি ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে দেশে কর্মসংস্থান বৃদ্ধির যেমন সুযোগ রয়েছে, সেই সঙ্গে বিশ্ব দরবারে তথ্য প্রযুক্তি, সংস্কৃতি এবং পর্যটন খাতেও নতুন করে নিজেদের তুলে ধরতে পারবেন নতুন উদ্যোক্তারা। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে নজরদারি এবং ব্যবস্থাপনার দিকেও খেয়াল রাখবার আহ্বান বিশ্লেষকদের। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারের নজর ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির ওপর। বরাদ্দ দেওয়া হয়েছে 300 কোটি টাকা। এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে আরও 500 কোটি টাকার তহবিল দেয়া হবে। সৃজনশীল অর্থনীতি বলতে মূলত চলচ্চিত্র, নাচ, গান, নাটক,
প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার, ভিডিও গেমস ইত্যাদিকে বোঝানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, অবহেলিত বেশ কিছু জায়গায় মনোযোগী হওয়ার চেষ্টা করেছে সরকার। এর সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতির সন্নিবেশ জরুরি। যারা বিভিন্ন ক্রিয়েটিভ জায়গায় কাজ করে, এটা মিউজিক হোক বা অন্যান্য জায়গায় হোক, তারা আসলে সেভাবে তাদের এই শ্রমের মূল্যায়নটা পায় না। তো সেই জায়গাটাতে সরকার চেষ্টা করছে। বাট আবার অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে নতুন টেকনোলজি, পার্টিকুলারলি এআই টেকনোলজি যেই জায়গাগুলিতে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে, তার মধ্যে ক্রিয়েটিভ সেক্টরটা আসলে একটা বড় জায়গা। এই টেকনোলজি এই ক্রিয়েটিভ সেক্টরকে কিভাবে ট্রান্সফর্ম করছে সেটাও আসলে বোঝাটা ইম্পর্টেন্ট। সৃজনশীল অর্থনীতির বরাদ্দ থেকে পর্যটন খাত চাইলে অর্থ পাবে। উদ্যোক্তারা বলছেন, পর্যটন খাতকে ঢেলে সাজানোর পাশাপাশি ভিন্নধর্মী পরিকল্পনার সহায়ক হতে পারে এই বাজেট। আমাদের দেশেও কিন্তু আসলে প্রচুর ঐতিহ্য আছে যেগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে। যেমন নৌকা বাইচ ছিল এক সময়, এখন তো খুবই অল্প কিছু জায়গায় হয়। তারপর বিজু উৎসবটা যেটা ছিল, যদিও এটা পাহাড়িদের উৎসব, সেটা তো আমাদের দেশেরই উৎসব। তো এরকম অনেকগুলো উৎসব সরকারিভাবে আসলে ওইভাবে মানে পৃষ্ঠপোষকতা পায় না বা প্রায়োরিটি পায় না। আমরা যে এই সংস্কৃতি যেগুলো আমরা ফরেনারের কাছে সেল করতে পারি, বিদেশে সেল করতে পারি, যে এই জিনিসটা দেখার জন্য বাংলাদেশে আসবেন। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনায় শুধু নয়, এর বাস্তবায়নে জরুরি সঠিক পরিকল্পনা ও মনিটরিং। কিন্তু আমাদের সমস্যাটা হলো কি, আমরা যখন জিনিসটা হয়তো বাজেট হলো, ভিশন হলো, যখন এই জিনিসটা এক্সিকিউট করতে যাব, বাস্তবায়ন করতে যাব, তখন আমার আপনার মতো এরকম লোকজন, সাধারণ মানুষ অথবা সরকারের লোকজন ব্যক্তির উপর নির্ভর করে। তখন এটি ভিশন হিসেবে ঠিক আছে, কিন্তু বাস্তবায়নের জন্য আসলে সমন্বিত সরকার, জনগণ, যারা বিজনেস করেন, সবার যদি ইফেক্টিভ বা একসাথে যদি কালেকটিভলি যদি সবাই এখানে এফোর্ট না দেয়, তাহলে এখানে সাকসেসটা আসবে না। এছাড়াও স্পোর্টস ইকোনমি ও গ্রিন ইকোনমি এর ওপর জোর দেওয়া হয়েছে, যা অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন বিশ্লেষকরা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। আপনাকে ধন্যবাদ আবির। দর্শক, আমাদের সহকর্মী আবির জানাচ্ছিলেন দৈনিক পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো। জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সব পক্ষ সম্মত হয়েছে। খুব শীঘ্রই গঠন করা হবে কমিশন, এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে এক কর্মশালায় তিনি আরও জানান, পরিধি ও এখতিয়ার নিয়ে অংশীজনের সঙ্গে আরও আলোচনা হবে। যে সমাজে গণমাধ্যম মুক্ত। রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। কর্মশালায় যোগ দেন পত্রিকার সম্পাদক, মালিক, সাংবাদিক সহ তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরপরে আর বাংলাদেশের গণমাধ্যমের কেউই কিন্তু আমার মনে হয় না বাকি থাকবে। এ সময় কমিশন বাস্তবায়নে সকলের সহায়তা চান তথ্য প্রতিমন্ত্রী ও তথ্য উপদেষ্টা। একটি স্বাধীন গণমাধ্যম কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং গণতন্ত্র যেটা প্রতিষ্ঠা হয়েছে তা সমুন্নত কিভাবে রাখা যায়, গণমাধ্যম কিভাবে স্বাধীনভাবে কাজ করা যায়, সেভাবে আমরা আলোচনা করব। রকম সংগঠন, সাংবাদিকদের, সংবাদপত্র মালিকদের বা এক্ষেত্রে আরও কিভাবে আমরা এটাকে স্বাধীন মুক্ত করতে পারি, জনগণের পক্ষে আনতে পারি, এই নিয়ে অনেকগুলো ছোটখাটো ঐক্যমত্য হয়েছে। সেগুলো সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, কমিশন গঠনে ঐক্যমত্যে পৌঁছেছে সব পক্ষ। সব পক্ষকে আমরা এক জায়গায় জড়ো করতে পেরেছি। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে, গণমাধ্যমের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক অর্জন, যে আমরা একটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে আজ যাত্রা শুরু করেছি। গণমাধ্যমের স্বাধীন পথ চলায় সহায়ক শক্তির ভূমিকা পালন করবে সরকার, এমন আশ্বাসও দেন নীতি নির্ধারকরা। আমাদেরকে তুলে ধরার। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। 2 বছরের মধ্যে মহাখালী, গাবতলী সহ 4 টার্মিনাল সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বাস, মেট্রো, মনোরেলে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। অন্যদিকে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের কাজ চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা সময় বহুমুখী উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। কাউন্টার ভিত্তিক ও ই-টিকিটিং ব্যবস্থা, বাস রুট রেশনালাইজেশন সহ বড় বড় প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচ হলেও টেকসই উন্নতি অধরাই থেকে যায়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই নতুন করে বেশ কিছু উদ্যোগ হাতে নেয়। প্রযুক্তি নির্ভর কিছু উদ্যোগে আশার আলোও দেখাচ্ছে।
সরকার এবার যানজট কমাতে 2 বছরের মধ্যে মহাখালী গাবতলী সহ রাজধানী থেকে 4 টার্মিনাল সরিয়ে নিতে চায়। পাশাপাশি শহরের এলাকা ভিত্তিতে বাস সার্ভিস চালু করার পরিকল্পনাও নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নানা বিষয়ের কথা বলেন। সাকুল্যে 2 বছরের মধ্যে আমরা বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আবদুল্লাহ কাছাকাছি, ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। আমার রেশনাল ভিত্তিতে আমরা রুটগুলি চূড়ান্ত করছি এবং মালিকরা কোন রুটে কোন কোম্পানি করবে সে ব্যাপারেও তারা কিন্তু কাজ করছে। ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল পর্যন্ত 4 লেন সড়ক করতে জমি অধিগ্রহণের কাজ চলছে। 2 সার্ভিস লেনের মাধ্যমে এই প্রকল্প দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলেও জানান সড়ক মন্ত্রী। কিভাবে দ্রুততম সময়ের মধ্যে জমিটা অধিগ্রহণ করা যায়, ডিপিপি অনুমোদন করা যায়, ডিটেল ডিজাইন চূড়ান্ত করা যায়, অল্প সময়ের মধ্যে সেই জায়গা আমরা কাজ করছি। ভাঙা থেকে ইতিমধ্যে 28 কিলোমিটার 4 লেন 2 সার্ভিস লেন সহ 6 লেন হবে, এটা চূড়ান্ত। অন্যদিকে দীর্ঘ 16 বছর ধরে নির্মাণাধীন রূপগঞ্জের কায়েতপাড়া ব্রিজ এবং 8 বছর ধরে নির্মাণাধীন ইছাপুরা বালু ব্রিজ পরিদর্শন করেছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আগামী 1 বছরের মধ্যে ব্রিজ দুটির নির্মাণ কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। আমরা চাই অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করে দ্রুত বাস্তবায়ন করে এলাকার মানুষের দুর্ভোগকে লাঘব করতে। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। বাংলার মাটির ঘ্রাণ। কুষ্টিয়ায় বড় মৌসুমের ধান সংগ্রহ অভিযান ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের তালিকা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বড় আবাদ করেননি এমন অনেকের নাম সেখানে উঠেছে বলে অভিযোগ রয়েছে। এসব কারণে কয়েকদিন বন্ধ রাখা হয় সংগ্রহ কার্যক্রম। বাগবিতণ্ডার এই দৃশ্য কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। ধান সংগ্রহে কৃষকের তালিকার বিষয়ে জানতে চাওয়ায় চটে যান উপপরিচালক শওকত হোসেন ভূঁইয়া। এমন অনেকে আছে যারা ধান আবাদই করে নিয়ে বছর, আবার 2-1 জন যারা আছে আচ্ছা আপনারা এই যে ক্যামেরা অন করে রাখছেন, না 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 ওটা আপনাদের না এই ধরনের কাজ করলে আমি বিরক্ত হই। আমি বলতেছি যে ক্যামেরা কেন আপনারা অন করে রাখেন। বড় মৌসুমে সরকারি ধান সংগ্রহ অভিযান চলছে। স্থানীয় কৃষি বিভাগ কৃষকের তালিকাও করেছে, তবে সেই তালিকার বিষয়ে জানা নেই অনেক কৃষকের। তাদের একজন সদর উপজেলার বর্তৈল গ্রামের আলামিন। এটা তো আমি জানি না কি লিস্ট করেছে না করেছে, আমি তো জানিও না। আবার আমাকে অফিসার এসে বলেও নি ধান দেয়া লাগবে। তালিকায় নাম আছে শুনে অবাক হলেন আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে। অথচ এবার বোরো ধান আবাদি করেননি তারা। ফোন দিয়ে আমার যে অফিসার তাক ডাকিছি মাঠে, যে ভাই মাঠে আসেন, পেঁয়াজের পরিস্থিতি ধানের পরিস্থিতি তাও তারা আসেনি। তাহলে নামটা যে কিভাবে তুল ওরাই জানে। আপনার কোনো ধান আবাদ এবার করেননি? না, ভিটি বাড়িটারই আছে মানে 5-6 বিঘা হবেন কি আর মাটান ওই ধানের হয়ে দিকে ভুঁইয়া তো আবাদ করে না। এর মধ্যে 700 টন ধান ঢুকেছে সরকারি গুদামে। অনিয়মের অভিযোগ ওঠায় কয়েকদিন ধরে বন্ধ ছিল ধান কেনা। এই তালিকা নিয়ে আপত্তি আর কি ধরনের এটা বলা হয়েছে যে সঠিক হয়নি কৃষক যাচাই বাছাই। তো ডিসি কুষ্টিয়া জেলা প্রশাসক মহোদয় আর কি আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নির্দেশনা দিয়েছেন তালিকা পুনরায় যাচাই বাছাই করে আর কি এটা প্রেরণ করার জন্য। এ নিয়ে খাদ্য বিভাগ দায় চাপালো কৃষি কর্মকর্তাদের উপর। তবে কথা বলতে রাজি নন উপপরিচালক শওকত হোসেন ভূঁইয়া। তালিকা তৈরিতে অনিয়ম মানতে নারাজ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাও। আমরা ধান যখন কিনি তখন হচ্ছে কৃষক ধান নিয়ে আসে সেইভাবে কিনি। এখন গড় মিল যদি থাকে এর জন্য আমরা দায়ী না। কৃষি বিভাগ যেভাবে তথ্য দেয় সে আলোকেই আমরা কিনে থাকি। আমাদের 9 তারিখে একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, যে এই রিপোর্টটার যেন জিরো না যায়, এজন্য আমরা প্রাথমিকভাবে কিছুটা কাজ করছিলাম। কিন্তু আমাদের চূড়ান্ত তালিকা লটারির মাধ্যমে নির্ধারিত হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো রিপোর্ট নাই যে অনিয়ম হয়েছে। তবে যদি হয় তাহলে আইন অনুযায়ী অবস্থায় ব্যবস্থা হবে। কুষ্টিয়ার 6 উপজেলা থেকে এবার মোট 3638 টন ধান কিনবে সরকার। প্রতিমন ধানের দর 1440 টাকা। ডেস্ক রিপোর্ট,
স্টার নিউজ। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ করেছেন একটি স্পিনিং মিলের শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। মহাসড়কের প্রায় 15 কিলোমিটার জুড়ে তৈরি হয় প্রচণ্ড যানজট। বৃহস্পতিবার রাত 10টা থেকে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। প্রায় 3 ঘন্টা পর পুলিশ টিয়ার সেল ছুড়ে তাদের সরিয়ে দেয়। শ্রমিকরা জানান, নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলের শ্রমিকদের গত মে মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। বারবার তারিখ ঘোষণা করেও বেতন পরিশোধ না করায় বৃহস্পতিবার রাত 10টায় মহাসড়ক অবরোধ করেন তারা। পাহাড় আর নদীর অপূর্ব মিলনে গড়া বান্দরবানের থানচি। এখানে অনেক মানুষের কাছে সাঙ্গু নদী শুধু একটি নদী নয়, এটি একই সঙ্গে যোগাযোগের মাধ্যম আর জীবিকার প্রধান অবলম্বন। আধুনিক সড়ক যোগাযোগের বাইরে থাকা রোমাক্রি সহ দুর্গম জনপদে হাজারো মানুষের জীবন প্রতিদিন ভাসে সাঙ্গুর বুকে। রাতের আধার পেরিয়ে থানচির দিগন্তে যখন ভোরের আলো, তখনই জেগে ওঠে নদীর ঘাট। বেলা বাড়ার সাথে সাথে প্রাণ ফিরে পায় ঘাটগুলো, জমে ওঠে মানুষের ভিড়। নদীর বুক চিরে শুরু হয় নৌকার চলাচল। রেমাক্রি, বড় মদক, ছোট মদক, আন্ধারমানিক সহ অসংখ্য দুর্গম পাহাড়ি গ্রামগুলোকে যেন শিরায় শিরায় ঘিরে রেখেছে সাঙ্গু নদী। যোগাযোগের একমাত্র বাহন নৌকা। স্কুলে যাওয়া, বাজার করা, চিকিৎসা নেওয়া কিংবা সরকারি সেবা পাওয়া, সবই এখানে নৌকা নির্ভর। ছাত্র ছাত্রী পড়াশোনা যাতে হচ্ছে আপনার নৌকা দিয়ে। একটা রোগী যদি বা অসুস্থ হয়ে যায় এই রাস্তা দিয়ে। অনেক দুর্গম এলাকা, এখানে জাতীয় হচ্ছে আমাদের নৌকা দিয়ে যেতে হয়। দুর্গম ইউনিয়নগুলো রয়েছে, ইউনিয়নগুলোর যে জনসাধারণগুলো একমাত্র ভরসা হচ্ছে এই সাঙ্গু নদীটি। সাঙ্গু তীরের বাঘের মুখ এলাকায় 40 বছর ধরে নৌকা চালান 65 বছর বয়সী অংশাজাই মারমা। নদীর পানির সাথে ওঠানামা করে তার জীবন। নদীতে পানি বাড়লে তিনি পাহাড়ে উঠে যান, পানি কমলে ফিরে আসেন এই পারে। ফলমূল বিক্রি তার রুটি রুজি। আগে এসব দুর্গম এলাকায় মানুষ ছিল না, এখন মানুষ বসবাস করছে। রাস্তা নেই, কোনো কিছু নেই, কষ্ট হলেও থাকতে হচ্ছে। হাসপাতাল বা কোনো প্রয়োজন হলে নৌকার মাধ্যমে এই নদীর পথে একমাত্র রাস্তা। পানি বেড়ে গেলে পাহাড়ে উঠে যাই, আর কমে গেলে আবারও তীরে আসি। দুর্গম পাহাড়ে থাকতে খুবই কষ্ট, তারপরও জীবন সংগ্রাম চালাচ্ছি। থানচির দুর্গম জনপদগুলোতে সব রকম নিত্যপণ্য পৌঁছায় নদীপথে। প্রায় 17,000 মানুষের জন্য বাজারের পণ্য, নির্মাণ সামগ্রী থেকে শুরু করে সবই আসে নৌকায় ভেসে ভেসে। নদী এখানে একমাত্র জীবনরেখা। বড়মধুর পর্যন্ত থানচিগার ওই কেঁচা কলা, ঠামবিসি, ওই আদা, সব মালামাল এই নদীর ভিতরে বর্ডার পর্যন্ত থানচিগারে আসে। বর্ষাকালে তো পানি গরম হয়ে যায়, মানে খুব স্পিড হয়ে যায়, যার কারণে মাঝে মধ্যে আমরা নৌকা চালাতে পারি না। ওই সময় আমাদের ভোগান্ত ভুগতে হয়, মানে আর্থিকভাবে টাকা পয়সা ইনকাম কমে যায়। আমরা এই ইঞ্জিন চালিত এই নৌকা দিয়ে আমাদের সংসারটা আমরা চালাই। আমরা এই নৌকা ছাড়া আমাদের সংসার চলে না। সড়ক যোগাযোগ যখন অসম্ভব, তখন সেই নদীপথেরই সংস্কার চান পাহাড়ের মানুষ। সরকারের কাছে একটা অনুরোধ করব, এই নদীটাকে কিছু কিছু জায়গাতে বর্ষাকালে যেমন অ্যাক্সিডেন্ট হয় নৌকা, এই জন্য ওই সব জায়গাতে অ্যাক্সিডেন্ট যাতে না হয় এভাবে কিছু সংস্কার করে দিতে পারলে সবচেয়ে আমাদের এই অঞ্চলের জন্য সুবিধা হবে। পাহাড়ি এই নদীতে নিরাপদ ভ্রমণের জন্য পেশাদার গাইড, অভিজ্ঞ মাঝি আর লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করার কথা বলছেন সবাই। অনুমোদনহীন নৌযান বন্ধেরও দাবি তাদের। এতে পর্যটকদের নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি মানুষের জীবন জীবিকাও হবে সহজ ও নিরাপদ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রাখে হাজার বছরের ঐতিহ্য, সুবাসে ভরা, প্রকৃতির যত্নে উৎপাদিত, স্বচ্ছতায় নিখুঁত, প্রতিটি দানায় বিশুদ্ধতার অঙ্গীকার। ফুডেলা চিনিগুড়া চাল, হৃদয়ে ছোঁয়া স্বাদে সাজুক উৎসবের গল্প, প্রতিটি দানায় ভালোবাসার ঘ্রাণ।
নেইমার আসলে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। ব্রাজিলের হারে এখন অনেক প্রেসার। ওয়েট করছি হেক্সা হওয়ার জন্য, তখন আমি 7 আপ দেখাবো। অল টাইম লিজেন্ড হচ্ছে মেসি। ওকে দেখলে কেমন জানি ভালো লাগে। আর্জেন্টিনার সমর্থন কেন করেন? না বুঝেই আসলে ভালোবাসাটা কিভাবে যেন তৈরি হয়ে গেছে। কানাডা জিতুক আর কানাডার অ্যাম্বাসেডর আমাকে ডেকে বলো একটা ভিসা দিন। জার্মানি ইজ ডিফারেন্ট। তাদেরকে শ্রদ্ধা করা উচিত। মানে ব্রাজিল কেন? ওয়াই ব্রাজিল ব্রো? রোনালদিনোর মতো সুন্দর টাচটা আর ওয়ার্ল্ডের কেউ করে না। ফ্রান্স এবং স্পেন ছাড়া অন্য কেউ জিতবে না। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, মাঠের উত্তেজনা এখন আপনার ক্যাম্পাসেও। শুধু রোনালদো মেসি নয়, গোল করবেন আপনিও। মাঠের লড়াইয়ের সাথে ছালিয়ে নিন আপনার ফুটবল জ্ঞানের গভীরতাও। ফিফা ওয়ার্ল্ড কাপ আমেজে গেমস কুইজ তো থাকছে, সাথে আপনার প্রিয় দল নিয়ে তর্ক বিতর্ক। ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে, আজ আছি এই ক্যাম্পাসে, কাল আসছি আপনার ক্যাম্পাসে। আপনি প্রস্তুত তো? বাংলার মাটির ঘ্রাণ, যে মাটি আগলে রাখে হাজার বছরের ঐতিহ্য, সুবাসে ভরা, প্রকৃতির যত্নে উৎপাদিত, স্বচ্ছতায় নিখুঁত, প্রতিটি দানায় বিশুদ্ধতার অঙ্গীকার। ফুডেলা চিনিগুড়া চাল, হৃদয়ে ছোঁয়া স্বাদে সাজুক উৎসবের গল্প, প্রতিটি দানায় ভালোবাসার ঘ্রাণ। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং। নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন ডিবি পুলিশের 3 সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন এসআই মামুন মাতুব্বর, এসআই আমানুল্লাহ ও কনস্টেবল কবির আহমেদ। পুলিশ জানায়, ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের 4 সদস্যের একটি দল রূপগঞ্জের গাউসিয়া এলাকায় আসামি ধরতে যায়। এ সময় আসামি পক্ষের লোকজন জড়ো হয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে 3 পুলিশ সদস্যকে একটি পিকআপ ভ্যানে তুলে 2500 শান্তিনগর বাজারে নিয়ে আসে। সেখানে আবারও তাদের মারধর করে। খবর পেয়ে 2500 থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত 3 সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ করেছেন একটি স্পিনিং মিলের শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার। বন্দর পরিচালনায় গতি আনতে চলতি বাজেটে 100% বিদেশি মালিকানার মাধ্যমে অফডক পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। অংশীজনরা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিশেষজ্ঞরা এ বিষয়ে বলছেন, শুধু মালিকানার বাধা দূর করলেই বৈশ্বিক বিনিয়োগ আসবে না, তার আগে দূর করতে হবে পরিচালনাগত প্রতিবন্ধকতা, উন্নত করতে হবে যোগাযোগ অবকাঠামো। এ বিষয়ে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের লজিস্টিক্স খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আইসিডি খাতে বড় পরিবর্তন আনলো সরকার, যাতে বিদেশি কোম্পানিগুলো এখন কোনো স্থানীয় অংশীদার ছাড়াই সরাসরি আইসিডি স্থাপন ও পরিচালনা করতে পারবে। যেখানে গত প্রায় 2 দশক ধরে বিদেশি বিনিয়োগকারীরা এই খাতে সর্বোচ্চ 49% শেয়ারের মালিকানা রাখতে পারতেন। দেশে এখন বেসরকারি আইসিডি চালু আছে 24টি, যার মধ্যে চট্টগ্রামের 19টি অফডক দেশের প্রায় 95% সমুদ্রগামী রপ্তানি পণ্য হ্যান্ডলিং করছে। আইসিডি স্থাপন ও পরিচালনায় সরকারের নীতির এই পরিবর্তনকে সাধুবাদ জানালেও খাত সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি বিনিয়োগ পেতে দূর করতে হবে বন্দরের অপারেশনাল সীমাবদ্ধতা, উন্নত করতে হবে যোগাযোগ অবকাঠামো। 2030 পর্যন্ত দেশের আমদানি এবং রপ্তানি ক্ষেত্রে যে প্রবৃদ্ধি হবে সেটা হ্যান্ডেল করার জন্য বর্তমানে এক্সিস্টিং আইসিডিগুলো এবং নতুন যে আইসিডিগুলো আসবে সেই আইসিডিগুলোর সক্ষমতায় যথেষ্ট হবে। ডিপি ওয়ার্ল্ড, মেডলক, রেড সি গেটওয়ে, এপিএম টার্মিনালস কিংবা পিএসএ সিঙ্গাপুরের মতো জায়ান্টরা এরই মধ্যে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরই নির্ভর করবে এই বিনিয়োগ। বিদেশি বিনিয়োগও আসবে
সেটা 50-49 না, আপনি বাড়ায় দেন, যে আপনি বাড়াতে পারেন, 80-20 করতে পারেন আপনি। তো আমাদের দুইটা কাজ হবে, দেশের জনবলের চাহিদাটা মিটবে এবং বিদেশি বন্দরগুলোতে আমাদের যেহেতু অনেক মানব সম্পদ আছে তাদেরকে দক্ষ করে বাইরে পাঠানো যাবে। 24টা অবডককে যে আগে সচল করা উচিত। এই 24টা অবডকের মধ্যে যদি একটা কম্পিটিশন আসে, প্রাইসিংও অনেক কমবে এবং সবগুলো যদি ইকুয়ালি চলে তাহলে আমাদের ভোগান্তিটাও কমবে। এগুলো সচল করার পরে যদি বাংলাদেশের প্রয়োজন মনে করে তাহলে কিন্তু এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। দেশের বেসরকারি অফডকগুলোর বর্তমানে কন্টেইনার রাখার সক্ষমতা 1,06,000 একক। এছাড়াও প্রতি মাসে রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিং করে 90,000 একক ও আমদানি কন্টেইনার 50,000 একক। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। ভোলার বিভিন্ন নদীতে ইলিশ ধরতে গিয়ে অনেকটা খালি হাতে ফিরছেন জেলেরা। এর ফলে সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানতে চাই, ইলিশা ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন যে বেশ কয়েক বছর ধরেই এই যে মাছ না পাওয়ার কথা শোনা যাচ্ছে। এবার আসলে এই বিষয়টা নিয়ে মৎস্য বিভাগ কি বলছে, জেলেরা কি বলছে, কেন ইলিশ পাওয়া যাচ্ছে না, অন্যান্য মাছের কি অবস্থা? আবির, শুভ সকাল। আসলে ছুটির দিনে কিন্তু মাছের বেশ চাহিদা থাকে ভোলার মাছঘাটগুলোতে, কেন এই বন্ধের দিন থাকাতে কিন্তু অনেকেই আসেন মাছ কিনতে, কিন্তু এসে কিন্তু ঘাটে এসে কিন্তু একরকম হতাশ হয় ক্রেতারা। যেই মাছগুলো আসলে ধরা পড়ে সেগুলো এখানকার স্থানীয় যারা বিক্রেতা আছেন কিংবা যারা ছোট বাজারগুলোতে বিক্রি করে থাকেন তারাই মূলত এই মাছগুলো কিনে থাকেন। তো সেই ক্ষেত্রে মাছের দামটা কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি বিক্রি হয়। এবং আমরা সকালে ঘাটে এসে দেখেছি যে সকাল থেকে বেশ বলা যায় যে প্রায় খালি যাচ্ছিল, কিন্তু আবার কিছু কিছু নৌকা কিন্তু বেশ মাছ নিয়ে আসছিলেন। এই মুহূর্তে আমি একটি মানে যেখানে মাছ ডাক হচ্ছে সেখানে দেখছি যে কিছু মাছ পড়ছেন, তবে এগুলো মাছ কিন্তু কিছুটা দাম বেশি। যেমন বলা হচ্ছিল কেজির মাছ যেটি, সেটি 2800 থেকে 3000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং 6 থেকে 700 কিংবা 700 থেকে 800 গ্রাম সেটি কিন্তু 2200 থেকে 2600 টাকা পর্যন্ত এরকম দাম হচ্ছে। এছাড়াও ছোটো যে মাছগুলো 500-600 গ্রাম সেগুলো প্রায় 1600 থেকে 2000 টাকা দাম হচ্ছে। এতে ফলে যারা সাধারণ ক্রেতা, নিম্নবিত্ত মধ্যবিত্ত, তাদের নাগালের বাইরে কিন্তু ইলিশের মাছের দামটা। অন্যদিকে কিছু পাঙ্গাস, কিছু পোয়া মাছ পড়ছেন, সেগুলো মোটামুটি যারা আছেন ক্রেতা তারা মোটামুটি এগুলো কিনে তাদের মূলত চাহিদা পূরণ করছেন। দেশি মাছের কথা যদি বলি, দেশের বাজারে কিন্তু সেরকম সরবরাহ খুবই কম, ফলে বাজারে এসে কিন্তু একরকম ক্রেতারা মোটামুটি তাদের চাহিদা সেরকম পূরণ মতো মাছ কিনতে পারছেন না। ক্রেতারা বলছিলেন যে আসলে ইলিশের একটি কেজি ইলিশের দাম দিয়ে প্রায় 3 কেজি বা 4 কেজি কিন্তু গরুর গোস্ত কেনার মতো অবস্থা তাদের হয়েছে, সেটিও তারা জানাচ্ছিলেন। তো আর মৎস্য বিভাগ বলছেন যে এই সময়টিতে আসলে ভরা মৌসুম যখন শুরু হবে, বর্ষা মৌসুম শুরু হবে, তখন হয়তো বা ইলিশ পড়তে পারে। এই মুহূর্তে মেঘনার ডুবোচর কিংবা নাব্যতা সংকটের কারণে কিছুটা ইলিশ সরবরাহ কম হচ্ছে। মাছ কিন্তু নদীতে উঠে আসতে পারতেন না। 58 দিনের যে অভিযান ছিল, সেই অভিযান শেষে সাগরে গিয়েছেন, তারা এখনও ফিরতে শুরু করেননি। হয়তোবা তারা যদি ফিরতে শুরু করেন তাহলে বোঝা যাবে যে সাগরে কী পরিমাণ ইলিশ পড়ছে। এখন জেলেরা বা যারা ঘাটে ব্যবসা করেন তারা কিন্তু সাগরের মাছের ইলিশের অপেক্ষায় আছেন। যদি সাগরে ইলিশ পরিপূর্ণ হয় তাহলে বিগত 58 দিনের যে ধার দেনা করেছেন হয়তোবা কিছুটা হলেও তারা পোষাতে পারবেন বলে জানিয়েছেন। তো সব মিলে বলা যায় যে ভোলার যে মাছের যে চাহিদা থাকে সারা দেশেই প্রায় 34 বা 40% এখান থেকে যে উৎপাদন হয় সেটি কিন্তু আস্তে আস্তে একটি ঘাটতি দেখা দিয়েছে। এটি থেকে পরিত্রাণ করতে হলে অবশ্যই নিষিদ্ধ যেসব জালগুলো রয়েছে সেগুলো নিধন করার কথা বলছেন। পাশাপাশি মেঘনার যে ডুবোচরগুলো সেগুলো যদি অপসারণ করা যায় তাহলে ইলিশ মাছ কিন্তু মূল এই যে মেঘনাতে তুলে আসতে পারবেন, তখন হয়তোবা তখন জেলেরা মাছ ধরতে পারবেন এবং মাছের সরবরাহ তখন হয়তোবা বাড়তে পারে। তো এই ছিল ভোলার মাছঘাট থেকে সর্বশেষ অবস্থা। আবির, ধন্যবাদ তপু। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। তিনি জানাচ্ছিলেন যে ভোলার ইলিশা ঘাটে ইলিশ সরবরাহ কম এবং এই কারণেই বাজারে ইলিশের দামও বেশ চড়া। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত সমঝোতা স্মারক সই হলো, কিন্তু চুক্তিতে পৌঁছাতে এই দুই দেশের সামনে রয়েছে 60 দিনের বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন চুক্তি পর্যায় পর্যন্ত মনোযোগ দিতে হবে এমন সব বিষয় যেগুলোর কারণে দশকের পর দশক ধরে বাধাগ্রস্ত হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের কূটনীতি। সে সাথে অনেক বিষয় সমাধান করতে হবে রাজনৈতিকভাবেও। 14 দফা সমঝোতা সইয়ের মধ্য দিয়ে শান্তির পথে আরেক ধাপ এগিয়ে গেল ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্বস্তির বার্তা নিয়ে এলেও বিশ্লেষকরা বলছেন এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। দুই দেশ যেসব বিষয়কে কেন্দ্র করে সংঘাতে জড়ায় তার অনেক কিছুই এখনও অমীমাংসিত।
দুই দেশের সামনে এখন ৬০ দিনের বড় পরীক্ষা। এই সময়ে আলোচনার কেন্দ্রে থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি, দেশটির জব্দ থাকা সম্পদ ছাড়, ক্ষতিপূরণের $৩০০ বিলিয়ন পাওনা এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আতঙ্ক ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম ইরানের মাটিতে রাখতে চান না ট্রাম্প। তাহলে কার হেফাজতে থাকবে এই ইউরেনিয়াম, সেই মীমাংসাটা এখনো বাকি। যতদিন সমৃদ্ধকৃত পারমাণবিক উপাদান ও তা প্রক্রিয়াজাত করার প্রয়োজনীয় অবকাঠামো ইরানের নিয়ন্ত্রণে থাকবে, ততদিন পর্যন্ত ইরানের সক্ষমতা থাকবে। আর এ কারণেই মূল আলোচনা হবে ইউরেনিয়াম নিয়ে। ইরানের সাবেক কূটনীতিক ও পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচকও বলছেন একই কথা। সবচেয়ে কঠিন লড়াই হবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ব্যাপারে, যেখানে ইরানের জেদ ও যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধের দাবির সমন্বয় করা কঠিন হবে। দুই পক্ষই সন্তুষ্ট হবে। পারমাণবিক ইস্যু নিয়ে এমন এক স্থানে পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটি হলো এমন এক ব্যবস্থা খুঁজে বের করা যাকে ওয়াশিংটন কার্যকর নিরস্ত্রীকরণ বলতে পারে, আবার ইরানও মনে করবে শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার রক্ষার প্রচেষ্টা সফল হচ্ছে। আরেক বিতর্ক ইরানের জব্দকৃত $24 বিলিয়ন সম্পদ নিয়ে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুষির মতে, আলোচনার মূল সমস্যাটা দীর্ঘ 5 দশকের জমে থাকা আস্থার ঘাটতি। বিশ্লেষকদের মতে আগামী 60 দিনের আলোচনায় শুধু ইউরেনিয়াম প্রশ্নের মীমাংসাই নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার পথও তৈরি করতে হবে। তাই বলা যায় রণাঙ্গনের যুদ্ধ হয়তো থেমেছে, তবে কূটনৈতিক সমঝোতার যুদ্ধটা এখনো বাকি। নূর মোহাম্মদ, স্টার নিউজ। লেবাননে নতুন করে আর কোনো সংঘাতের খবর মেলেনি। হিজবুল্লাহর পক্ষ থেকেও নতুন কোনো হামলার ঘটনা ঘটেনি। তারপরও দক্ষিণ লেবাননের কথিত নিরাপত্তা এলাকা বা বাফার জোনের নিয়ন্ত্রণ ছাড়েনি ইসরায়েল। দখলদার বাহিনীর প্রতি অবিশ্বাস অনাস্থার কারণে এখনই বাড়ি ফিরছে না লেবাননের বাস্তুচ্যুত মানুষ। কিন্তু যেখানে তারা ফিরবেন সেই দক্ষিণ লেবাননকে যেন ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের শিয়া অধ্যুষিত শহর নাবাতিয়ে ইতিহাসে বহুবার ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন এই শহরের বাসিন্দারা। দখলদারদের ধ্বংসযজ্ঞে যেন সেই প্রতিশোধেরই চিহ্ন। শহর জুড়েই ধ্বংসযজ্ঞ। প্রতিরোধের নাবাতিয়ে যেন এখন আরেক গাজা ভূখণ্ড। পরিবার পরিজনকে আশ্রয় কেন্দ্রে রেখেই অনেকেই তাদের বাসস্থানের খবর নিতে এসেছেন, আর পেয়েছেন কেবল ধ্বংসস্তূপ। এই যুদ্ধ লেবাননের ওপর বিপুল ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। ইসরায়েলি বাহিনী দেশটির প্রায় 5 ভাগের 1 ভাগ জনগণকে বাস্তুচ্যুত করেছে এবং দক্ষিণাঞ্চলের বহু গ্রাম ধ্বংস করেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ বেসামরিক এলাকাগুলোকে তাদের কার্যক্রমের জন্য ব্যবহার করে। ইসরায়েলের শত্রুরা আন্তর্জাতিক প্রস্তাব বা কোনো কিছুকেই পরোয়া করে না। তারা বারবার আইন লঙ্ঘন করেই যাচ্ছে। তারা এই চুক্তিকে ভণ্ডুল করার চেষ্টা করছে, বুঝতেই তো পারছেন। তারা চুক্তি নস্যাৎ করতে চায়। এই যুদ্ধে নাবাতিয়ে যে ধ্বংসের শিকার হয়েছে তা 2024 সালের যুদ্ধের তুলনায় অনেক বেশি। প্রাথমিক হিসাবে 1,500 থেকে 2,000 ভবন ধ্বংস হয়েছে। এখনও সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আল্লাহর ইচ্ছায় হামলা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৌশলীরা ভবনগুলোর অবস্থার মূল্যায়ন করবে। কোনো ক্ষেত্রে ইসরায়েলের ওপর কোনো আস্থা রাখা যায় না, যুদ্ধের বেলাতে আরও নয়। সেই কারণেই ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতার পরও বৈরুতের আশ্রয়কেন্দ্র ছাড়ছে না লেবাননের বাস্তুচ্যুত মানুষ। তারা বাড়ি ফেরার অপেক্ষায়। তবে তার আগে নিশ্চিত হতে চান ইসরায়েলি বাহিনীর অবস্থান, কারণ এখনও দক্ষিণ লেবাননের দখল ছাড়েনি ইসরায়েল। আমরা শান্তি ও নিরাপত্তা চাই, যাতে আমরা নতুন জীবনে ফিরতে পারি, নতুন ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি। এমন ভবিষ্যৎ নয় যেখানে 6 মাস বা 1 বছর পর পর যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। আমরা এমন এক অবস্থায় পৌঁছেছি যেখানে আমরা জানি না সামনে কি অপেক্ষা করছে। আমি নতুন জীবন নিয়ে ভাবতে চাই, অথচ আমাদের আগের জীবনটাই শেষ হয়ে গেছে। এখন আর কোনো প্রতিষ্ঠান নেই, কোনো বাড়িঘর নেই, কোনো কোম্পানি নেই, কিছুই অবশিষ্ট নেই। অবিশ্বাস আর অনাস্থার পর এবার তারা তাকিয়ে আছেন ইরানের দিকে। তাদের আশা, ইরান নিশ্চয়ই বরাবরের মতো তাদের পাশে থাকবে, আর ইরান পাশে থাকলেই তারা মাতৃভূমি দক্ষিণ লেবাননে ফিরে যেতে পারবে। কাজী শাহরিন, স্টার নিউজ।